সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারাদিন। পুঁজিবাজার এবং অর্থনীতির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস। আমরা দেখতে পাচ্ছি লেনদেনের শুরু থেকে কিন্তু পুঁজিবাজারের ডিএসসির যে প্রধান সূচক রয়েছে তা কিছুটা নেতিবাচক অবস্থানের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 5.70 পয়েন্ট কমে অবস্থান করছে 5565 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি আমরা কিছুটা ভালো অবস্থানের মধ্যে দেখতে পাচ্ছি, 1.15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2057 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি এই মুহূর্তে অবস্থান করছে 1280 পয়েন্টে, কমেছে 2.50 পয়েন্ট। এরই মধ্যে মোট লেনদেন 300 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত 131টি প্রতিষ্ঠানই দর বৃদ্ধি তালিকায় রয়েছে, আর দর হারিয়েছে 92টি প্রতিষ্ঠানের। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 131টি প্রতিষ্ঠান দর বেড়েছে, দর হারিয়েছে 108টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 28টি ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে 26টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়, 2টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসানুল্লাহ। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইব বর্তমানে আমাদের বাজার যে অবস্থানে রয়েছে এই সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমাদের বাজার আমরা বর্তমান অবস্থা আসলে ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন থেকে। এটার মূল কারণটা যদি আমরা একটু দেখি, আসলে আমাদের জানুয়ারি মাসে কিন্তু আমাদের অ্যাভারেজ ট্রেড ভলিউম আমাদের যেটা ছিল প্রায় 1500 কোটি টাকা, জানুয়ারি মাসটা আমি যদি বলি। তারপরে ফেব্রুয়ারিতে ছিল আমাদের 1000 কোটি টাকা, মার্চও ছিল 1000 কোটি টাকা ট্রেড ভলিউম, এবং এখন বর্তমান এপ্রিল মাসের এই পর্যন্ত 800 কোটি টাকা অ্যাভারেজ। অর্থাৎ আমাদের ক্যাপিটাল মার্কেটে একটা বিষয় আছে যে মার্কেটে একসময় আপস এবং ডাউন দুটো থাকবে। জানুয়ারি মাসটা ছিল সত্যিকার অর্থে পিক টাইম, ওই সময় অনেক শেয়ারের প্রাইস প্রফিট রিয়েলাইজ করার মতো একটা স্টেজ ছিল। সেই থেকে আস্তে আস্তে ফেব্রুয়ারি মার্চে এই জিনিসগুলো এই কাজটা হয়েছে। এখন যে স্টেজটা এসেছে, এখন এই অবস্থায় মার্কেটে যে গত কয়েকদিন আমরা ডাউন ট্রেন্ড লক্ষ্য করতেছি, এবং গতকালকে 700 ছিল, তার আগের দিনও 700 সামথিং ছিল ট্রেড ভলিউম, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্সের একটু ডাউন ট্রেন্ড। এটা আমি মনে করি একটা সুযোগ করে দিচ্ছে পার্টনার বাই করার জন্য, কারণ মার্কেটে এটা একটা ওয়েভের মতো, একবার আপস এবং একবার ডাউন এটা থাকবে। এই সময় আমি মনে করি দেখি শুনে যদি বাই করে, দিস ইজ দ্য বেস্ট টাইম টু বাই। এবং আমাকে দেখতে হবে যে কোন শেয়ারগুলোর আসলে ফান্ডামেন্টালি স্ট্রং পজিশন আছে, বাট মার্কেটে ওভাবে এখনও প্রাইসটা পিক হয় নাই, ঠিক ওই শেয়ারগুলো যদি আমরা টার্গেট করি, এখন বাই করি, তাহলে আমরা ভেরি শর্টলি আমরা এটার থেকে রিটার্ন পাবো। আরেকটা হয়তো মার্কেটে ইনফরমেশন আছে এই মার্কেটে ডাউনের কারণে, সেটা বলতেছে অনেক কোম্পানির এখন ইপিএস, কারো ফার্স্ট কোয়ার্টার ইপিএস, কারো হলো হয়তো মানে লাস্ট কোয়ার্টার ইপিএস, আর একটা ইয়ারলি ইপিএস, সেগুলো ওয়েট অ্যান্ড সি স্টেজে কেউ আছে যে এটার কী অবস্থা সেটা দেখে শুনে হয়তো অনেকে ইনভেস্টমেন্ট করবে। সে কারণে হয়তো অনেক ইনস্টিটিউশন সাইড লাইনে থাকতে পারে, এরকম ইনফরমেশনও মার্কেট বিরাজ করতেছে। তবে সবার আগে এবং সবার শেষে যেই কথাটা অপ্রিয় সত্য, সেটা হলো আমরা কিন্তু ইন্ডেক্স বাই করি না, আমরা কিন্তু স্পেসিফিক শেয়ার বা স্টক বাই করি। আমরা দেখতে হবে যে শেয়ার অথবা স্টকটা আমি ইনভেস্টমেন্ট করব সেটার প্রাইসটা এখন কোন লেভেলে আছে এবং লাস্ট 1 ইয়ারের মধ্যে এখন কোন অবস্থানে আছে, তার ফান্ডামেন্টাল দিকটাও দেখব, অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রাইস মুভমেন্ট এবং ভলিউমের মুভমেন্টটা দেখে আমরা যদি বিনিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে বেনিফিট নিতে পারবো। আমরা পুঁজিবাজার নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরছি পুঁজিবাজার নিয়ে আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম, আপনি যেটি বলছিলেন, আমরা যখনই দেখি যে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করি এবং পুঁজিবাজার যখন একটু নেতিবাচক অবস্থানে থাকে, সবাই বলে যে এখনই হচ্ছে বিনিয়োগের সুযোগ, কিন্তু সেই পরিমাণে বিনিয়োগ কি পুঁজিবাজারে হয় ঠিক সেই সময়ে? আপনার কি মনে হয়? এটা আপনি অনেকটা ধরে নিতে পারেন, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন সবার মধ্যে একটা সাইকোলজি কাজ করে, মনস্তাত্ত্বিক বিষয়। সেটা হলো কি, যে মার্কেট আজকে ফর এক্সাম্পল 20 পয়েন্ট পড়লো,
আগামীকালকে হয়তো আরও 30 পয়েন্ট পড়তে পারে। যে শেয়ারটা আমি আজকে কিনবো 10 টাকা দিয়ে, সেটা হয়তো আমি আগামীকাল 8 টাকায় কিনতে পারবো বা 9 টাকায় কিনতে পারবো। সুতরাং আমি আরও 1 টাকা বা 2 টাকা কমে কিনবো। এই চিন্তা ভাবনার কারণেই কিন্তু ট্রেড ভলিউমটা ফল করতেছে। কিন্তু আমি মনে করি যাদের ইনস্টিটিউশন, যাদের পর্যাপ্ত ফান্ড আছে, তাদের দেখে শুনে প্রত্যেকটা স্টেজে ভাই করা উচিত। কিন্তু এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল কিন্তু লেভেলে আমরা আমি বলতেছি, ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো তাদের ফান্ডের একটা স্কারসিটি থাকে, মানে শর্টেজ থাকে। তাদের জন্য হলো কি, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে সে অবস্থা হয়তো তারা ওই অবস্থায় তারা ভাইতে যাবে না। যখন ডাউন থেকে যখন আবার আপ ট্রেন্ডে যখন মুভমেন্ট হবে, কার্ভের আপ ট্রেন্ড মুভমেন্ট শুরু হবে, তখন তারা যদি পার্টিসিপেশন করে, ফর এক্সাম্পল এখন যে শেয়ারটা সে 10 টাকায় কিনতো, তখন যদি ওটা 11 টাকায় কিনে, পরবর্তীতে একটা সম্ভাবনা আছে ওই শেয়ারটা 12, 13, 14 টাকায় বিক্রি করার। আর এখন এই ডাউন ট্রেন্ডে সে যদি 10 টাকায় কিনে, আগামীকালকে এটা 9 টাকা হতে পারে। এই চিন্তা ভাবনার কারণেই মনস্তাত্ত্বিক বিষয়টা কাজ করে, বিদায় এখন ট্রেড ভলিউমটা। কিন্তু এই বিষয়টিতে আসলে যে মনস্তাত্ত্বিক বিষয়টির কথা আপনি বলছেন, সে বিষয়টি সাধারণ যারা বিনিয়োগকারী থেকে তাদের কিন্তু ওই ধরনের ধারণা থাকা উচিত, অথবা ওই ধরনের একটা মন মানসিকতার কথা যদি আমরা বলি। কিন্তু আমাদের যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চিত্র সম্পূর্ণই ভিন্ন। তাদেরকে কিন্তু আমরা এখন যেহেতু সেলিং প্রেসার যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে, এবং প্রতিনিয়তই আমরা যখন আলোচনা করছি পুঁজিবাজার নিয়ে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি যেটি একদম ফার্স্টেই বলছিলেন যে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে আমরা ক্রমাগত দেখেছি যে আমাদের লেনদেন কমেছে, এবং সূচকে কিন্তু 5,750-র উপর থেকে এখন নিচে নেমে এসেছে 5,500-র ঘরে। তো সেক্ষেত্রে কেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না? এটা বিষয়টা হলো কি, এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের পলিসি মেকিং লেভেলে কারা, ব্যক্তি বিশেষ, ইনস্টিটিউশন হোক, বাট ডিসিশন মেকিং হলো কি পার্সন। তারাও এই সাইকোলজিক্যাল ইস্যুটা তাদের মধ্যেও কাজ করে। সেই কারণে তারা ইনভেস্টমেন্ট করে, বাট তারা হয়তো একটু স্লোলি করে, আস্তে করে। যখন আর একটু পজিটিভ ট্রেন্ড থাকে তখন তাদের ভলিউমটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কি আমরা একটু বলতে পারি যে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করি যে তারা হচ্ছে আপনার লং টার্মে বিনিয়োগ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও অর্থাৎ ডে টু ডে ট্রেডিং যেটা হয় সেই দিকেই তাদের মনোযোগ বেশি। লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে। তারা কিছু রাখে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য, কিছু মিডিয়াম টার্ম, কিছু লং টার্ম। এখন অনেক সময় হয় কি, টপ 20-র মধ্যে যে সমস্ত শেয়ারের মুভমেন্ট থাকে, সবাই তো চায় যে সেখানে তাদের একটা পার্টিসিপেশন থাকুক, মানে 2 দিন পর বা 7 দিন পর তারা একটা ইনকাম সবাই ডিজায়ার করে। যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তাদের ওভারহেড একটা এক্সপেন্ডিচার আছে প্রতি মাসে, সেটাও তাদের মিট আপ করতে হবে। সেই কারণে তাদের ইনভেস্টমেন্টের বা তাদের ট্রেডিংয়ের একটা পোর্শন শর্ট টার্ম থাকবে, এটা স্বাভাবিক। একটা পোর্শন কিন্তু তাদের অলওয়েজ লং টার্ম আছে। এবং এটার ক্ষেত্রে আমি মনে করি, যদি ওই প্রাসঙ্গিকটা মানে আমি আমাদের বাজেটের প্রসঙ্গে আমি ভেবেছিলাম যে পরে আলোচনা করব, তাহলে ওইখানে আমি এটাকে আর একটু ক্লিয়ার করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে বাজার উঠতে উঠতে বারবার হোঁচট খাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় করণীয় কি রয়েছে? আমাদের কোন কোন পদক্ষেপগুলো নিলে আমরা আবার একটি স্থিতিশীল বাজার দেখতে পাবো? এখন জাস্ট আমাদের দেখে শুনে বাই করা। যখন ট্রেড ভলিউম বাড়বে, ইন্ডেক্সও বাড়বে। কখন বাড়বে? যখন আমি ভাই করব, অর্থাৎ আমার ভাইয়ের পরিমাণটা বাড়াই দেব, তখন অটোমেটিক্যালি আস্থার জায়গাটা আবার ফিরে আসবে। তখন দেখবেন মার্কেট হোঁচট খাবে না আর। এই জন্য আমাদের উচিত, এখন যে সমস্ত সেক্টর এখনও মানে কেনার মতো অবস্থান আছে, সে সমস্ত সেক্টরের শেয়ার বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, আমরা যদি দেখি ভাই করি, তাহলে আস্তে আস্তে যখন ট্রেড ভলিউমটা বাড়বে, ইন্ডেক্সটা বাড়া শুরু হবে, তখন দেখবেন এই যে হোঁচট খাওয়া যে বিষয়টা, এটা কিন্তু ওভারকাম হয়ে যাবে। বরঞ্চ এটা হোঁচট খাওয়ার এটা আরেকটা হতে পারে, একটা সুযোগ দিচ্ছে যারা বাই করার জন্য, তাদের জন্য একটা অপরচুনিটি জেনারেট করতেছে। তারা এই আস্তে আস্তে এই মার্কেটটা স্লো মোশনে রেখে তাদের ডিজায়ার যে স্টকটা তারা বাই করে নিচ্ছে। আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে দেখেছি যে আমাদের যেসব প্রান্তিক হিসাবগুলো আসে, সেই হিসাবগুলোতে আমরা দেখেছি যে আমাদের বিদেশে বিনিয়োগ কিন্তু বাড়ছে এবং প্রতি মাসেই বাড়ছে। তো এই যে আমাদের বাজার আবার একটু হোঁচট খাচ্ছে, তো সেক্ষেত্রে কি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোনো সম্ভাবনা রয়েছে যে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে, অথবা বিদেশি বিনিয়োগকে ধরে রাখতে হলে আমাদের রেগুলেটর যারা রয়েছে তাদের কি করণীয় রয়েছে? না, বিদেশি বিনিয়োগ আপনি হয়তো লক্ষ্য করেছেন মার্চ মাসেও কিন্তু বেড়েছে। গত মার্চ মাসেও আমাদের বিদেশি বিনিয়োগ বেড়েছে। আর আরেকটা বিষয় হলো কি, বিদেশি বিনিয়োগ কিন্তু আমাদের ওভারঅল মার্কেটের যে টোটাল যে টার্নওভার বা টোটাল ভলিউম,
সেটার তুলনায় তাদের ইনভেস্টমেন্ট অত্যন্ত ইনসিগনিফিকেন্ট বলতে হবে, বিদেশি ইনভেস্টমেন্ট। তারপরও বিদেশি বিনিয়োগটাকে আমরা গুরুত্ব দিই এই কারণে, তারা একটা স্টককে ভাই করার আগে বা ইনভেস্টমেন্ট করার আগে তারা প্রচুর R&D রিসার্চ তারা করে তারা স্টকে এন্ট্রি দেয়। আর এখন মার্কেটের এই অবস্থায় কিন্তু তাদের ইনভেস্টমেন্ট বাড়তেছে, কমতেছে না। সুতরাং তারা গ্রাজুয়ালি তাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, অর্থাৎ তারা বুঝতেছে যে মার্কেটটা হয়তো এক সপ্তাহ পর হোক বা 10 দিন পর হোক মার্কেটটা আবার তার আগের অবস্থানে ফিরে যাওয়ার গতি পাবে। সেজন্য এই জন্য তারা এখন ইনভেস্টমেন্টটা করতেছে। সুতরাং এখানে শঙ্কার বা আতঙ্কিত হওয়ার কোনো আমি কিছু মনে করি না। সামনে যেহেতু বাজেট আসছে, আমরা কিন্তু যে কোনো সময় দেখি যে আমাদের অর্থনীতি সম্পর্কে কোনো অনুষ্ঠান থাকে অথবা কোনো একটা প্রস্তাবনা আসার কথা থাকে, তখনই কিন্তু দেখি পুঁজিবাজারে খুব প্রভাব পড়ে। তো এবারের বাজেট নিয়ে আপনার কি মনে হয় যে পুঁজিবাজারে কতটুকু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে? আমরা বাজেট নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সবাই তো প্রত্যাশা করে বাজেট মানে পুঁজিবাজার বান্ধব হোক, এটা মার্কেটের যারা পার্টিসিপেন্ট তারাও চায় এবং জেনারেল ইনভেস্টর যারা তারাও চায়, ইনস্টিটিউশনও চায় এবং এই মার্কেটের যারা রেগুলেটর তারাও চায় যে বাজার মানে আমাদের বাজেটটা পুঁজিবাজার বান্ধব হোক। তো সুতরাং এই প্রত্যাশাটা সবারই আছে। আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয় বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই কিন্তু আন্তরিক। আমরা আশা করতেছি সে আন্তরিকতার একটা রিফ্লেকশনে বাজেটে আসবে। আমরা জানি যে আপনারা এরই মধ্যে বাজেট নিয়ে পুঁজিবাজার নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে এরই মধ্যে আপনারা রাজস্ব বোর্ডের সাথে আলোচনায় বসেছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে নেব আরো একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতির সারাদিন। পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনা। আজ আমাদের সাথে আছেন গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসানুল্লাহ। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজারের বাজেট নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি যে এরই মধ্যে আপনারা রাজস্ব বোর্ডের সাথে বৈঠক করেছেন এবং বাজেট নিয়ে আপনাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেছেন। তো সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। জি, আমাদের লিখিত প্রস্তাবনা ছিল, তারপরেও মানে কয়েকদিন আগে আমাদের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, তারপর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ইভেন ইন্স্যুরেন্স, লিজিং সবাইকে ডেকেছিল। এনবিআর এর সাথে আমরা ওইখানে যে প্রস্তাবনাগুলো আমরা মানে তুলে ধরেছি সেগুলোর মধ্যে মেইনলি আমাদের যেগুলো ছিল বাজারের জন্য, সেটা হলো একটা ছিল আমাদের আপনারা অনেকেই জানেন বা মার্কেটের সাথে যারা সম্পৃক্ত তারা জানে, প্রচুর অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটি, যেগুলোর মার্জিন লোন দেওয়া হয়েছে অনেক অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটিতে জর্জরিত। সে সমস্ত অ্যাকাউন্টে দেখা যায় ইন্টারেস্ট সাসপেন্স হিসেবে রাখা আছে। সেই ইন্টারেস্ট সাসপেন্সটাকে যাতে এটাকে ট্যাক্স মানে ইনকামের পার্ট হিসেবে ধরে এটার উপর কর্পোরেট ট্যাক্স ইম্পোজ করা হয়। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনাটা ছিল যেটা এটা অন রিয়েলাইজেশন বেসিস, যখন এই টাকাটা রিয়েলাইজ হবে তখনই যাতে ট্যাক্সটা ইম্পোজ করা হয়, এটা একটা প্রস্তাবনা ছিল। আর আরেকটা প্রস্তাবনা ছিল অনেক ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী স্বার্থ বিবেচনা করে, তারপরে মার্কেটের অবস্থা বিবেচনা করে অনেক বোর্ড তাদেরকে ইন্টারেস্ট ওয়াইপ করছে, সুদ মাফ করে দিয়েছে। সে ইন্টারেস্ট যেটুকু ওয়াইপ করছে সেটাকে যাতে অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে কাউন্ট করা হয়, সেটা একটা প্রস্তাবনা ছিল। আর একটা হলো একটু আগে আপনি যেটা বলছেন লং টার্ম কেন ইনস্টিটিউশনগুলো লং টার্ম পার্সপেক্টিভে ইনভেস্টমেন্ট যায় না, সেটার জন্য আমাদের একটা প্রস্তাবনা ছিল। যেমন এখন ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 10% আমাদের ট্যাক্স দিতে হয় ক্যাপিটাল গেইনের উপর। সেক্ষেত্রে আমরা বলেছি যে 5% এটাকে 10% থেকে 5% আনবে এবং 5% তাদের জন্য প্রযোজ্য হবে যারা স্টকগুলা বা যে শেয়ারগুলা কিনবে বা ইনভেস্টমেন্টটা থাকবে সেটা মোর দ্যান 1 ইয়ার তারা হোল্ড করবে। সে সমস্ত শেয়ারের ক্ষেত্রে তাদের যখন বিক্রি করবে তখন তারা তাতে ক্যাপিটাল গেইনের উপর অনলি 5% দেয় ইনস্টেড অফ 10%। অর্থাৎ একটা হলো শর্ট টার্ম উইদিন 1 ইয়ার হলে 10% যেটা এক্সিস্টিং আছে, আর একটা আমরা বলেছি যে মোর দ্যান 1 ইয়ার যারা হোল্ড করবে শেয়ার সেক্ষেত্রে যাতে 5% মানে তাদের উপর ক্যাপিটাল গেইনের উপর গেইন ট্যাক্স দিতে হয়। এতে করে হবে কি মার্কেটে একটা লং টার্ম স্টেবিলিটি আসবে এবং ইনস্টিটিউশনগুলো তখন উৎসাহিত হবে যে আমি যদি মোর দ্যান 1 ইয়ার হোল্ড করি আমি ট্যাক্স বেনিফিটও এখানে পাবো। এটা একটা প্রস্তাবনা ছিল। আরেকটা যেটা প্রস্তাবনা ছিল আমাদের যে এই মার্কেটে অ্যাক্টিভলি যারা ইন্টারমিডিয়ারি হিসেবে গণ্য করা হয় সেটা একটা মার্চেন্ট ব্যাংক, আর একটা ব্রোকারেজ হাউস, আর একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই তিনটে কোম্পানি কিন্তু কর্পোরেট ট্যাক্স স্ট্রাকচার ভিন্ন।
অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মাত্র কর্পোরেট ট্যাক্স দিচ্ছে ওনারা 15%, আর ব্রোকারেজ হাউসগুলা 35%, মার্চেন্ট ব্যাংকগুলো 37.5%। আমাদের প্রস্তাবনা ছিল যেহেতু এই সবগুলা এই তিনটা প্রতিষ্ঠানে অ্যাক্টিভলি এই মার্কেটের ডেভেলপমেন্টের জন্য, এই মার্কেটের স্টেবিলিটির জন্য কাজ করতেছে বিভিন্ন ফর্মে, সুতরাং তাদের কর্পোরেট ট্যাক্সের একটা ইউনিফর্মিটি থাকা উচিত। যেটাই হোক ইউনিফর্মিটি থাকা উচিত, তাহলে সবাই উৎসাহিত হবে, সবাই মার্কেটের মানে লং টার্ম গ্রোথের জন্য কাজ করবে। এটা আমাদের আরেকটা প্রস্তাবনা ছিল। তা আমরা মনে করি এই বাজেটে যদি এই বিষয়গুলা পজিটিভলি বিবেচনা করে তাহলে ইনশাল্লাহ নেক্সট মানে বাজেটের পর থেকেই এই মার্কেটটা আসলে অনেক দূর আরো পজিটিভ দিকে আগাবে। রাজস্ব বোর্ডের কাছ থেকে আপনারা কতটুকু আশা পেয়েছেন? ওনারা বিষয়গুলো বিবেচনা করবে, দেখবে, ওনারা স্টাডি করবে, যেটা মার্কেটের স্বার্থে, মার্কেটের জন্য মঙ্গলময় কল্যাণকর, ওনারা সেগুলো বিবেচনা করবে। সবশেষ আপনার কাছে পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? বিনিয়োগকারীর উদ্দেশ্যে পরামর্শ হলো, এখন আমি যেটা বলতেছি, আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, দেখে শুনে এখন শেয়ারটা বিনিয়োগ করা যায়। এখন বিনিয়োগের জন্য উত্তম সময়। ইভেন আমরা যদি মনে করি কিছু কিছু সেক্টরের আছে জুন ইয়ার এন্ডিং, এই সামনে এই জুন ইয়ার এন্ডিং এ ওই সমস্ত শেয়ারগুলো বা মিউচুয়াল ফান্ডগুলো যদি দেখে তারা বিনিয়োগ করে, এখনই হচ্ছে কেনার উপযুক্ত সময়, কেনার উপযুক্ত সময়। ওই সমস্ত শেয়ারগুলোতে যদি বা স্টকগুলোতে তারা যদি বিনিয়োগ করে 2 থেকে 3 মাসের মধ্যে তারা ভালো একটা বেনিফিট পাবে। মোহাম্মদ আহসানুল্লাহ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও। এই ছিল আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।